আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি ফারিয়া শারমিন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। এই বিষয়ে ভারত বা আরব আমিরাত সরকারও কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি। ফলে শেখ হাসিনা কোথায় আছেন সে বিষয়ে সরকার নিশ্চিত নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানানো হয়েছে, ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের আইনগত প্রক্রিয়ায় দেশে ফেরানো যাবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন শাকিলা করিম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কেস ক্লিয়ারড হয়েছে বলেন, শেখ হাসিনার দুবাই চলে যাওয়ার বিষয়টি আলোচিত হলেও নিশ্চিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো সাবেক প্রধানমন্ত্রীর আজমানে অবস্থানের বিষয়টিও জানার চেষ্টা করে ব্যর্থ তারা। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আদালত চাইলে ভারতে পালিয়ে থাকা আসামিদের ফেরত আনা হবে। যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করব। তৌহিদ হোসেন জানান, লেবাননে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। ইতিমধ্যে তাদের তালিকা তৈরি করতে হাই কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। লেবাননে যারা ফিরে আসতে চায় তাদেরকে তালিকা করতে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে ওয়ার জোন থেকে একটু সরে যেন আর একটু উত্তরে চলে যায়, এবং আমরা IOM-কে অনুরোধ করেছি যে একটা ওই ফ্লাইটের ব্যবস্থা করে দিতে, যাতে করে তারা চলে আসতে পারে। ইতালির ভিসা জটিলতা ও সমস্যা সমাধানে কাজ চলছে। তবে 40,000 আবেদনের মধ্যে 20,000 ভিসা প্রসেসিং এর আশা করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 20,000 ভিসার বা তার কাছাকাছি অন্তত যেন এই বছরের শেষ নাগাদ ইস্যু হয়ে যায়। বাকিগুলো। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। আদালতে বিচারে দীর্ঘসূত্রতা ও মামলার খরচ কমানোর পাশাপাশি উচ্চ আদালতে বিচারক নিয়োগের নীতিমালা তৈরিকে প্রাধান্য দিচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশন। দুপুরে বৈঠক শেষে এসব কথা জানান কমিশন প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। বলেন, 90 দিনের মধ্যে সম্পূর্ণ সংস্কার সম্ভব নয়, তাই তারা এমন কিছু সংস্কার প্রস্তাব করবেন যাতে জনগণের প্রকৃত উপকার হয়। পাশাপাশি প্রশাসন সহ সরকার যাতে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করতে না পারে সেই বিষয়ে প্রস্তাবনা থাকবে। আমরা এটা কিভাবে নিরসন করা যায় সেইটার দিকে আমরা নজর দেব, এবং আমরা এ নিয়ে একটা প্রাথমিক আলাপ আলোচনা আমরা করেছি। এখন দেখা যাক ভবিষ্যতে আরো স্টাডি করে এটা কিভাবে আমরা সমঝোতা নিয়ে আসতে পারি। কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়, এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটা চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। শহীদ আবু সাইদকে নিয়ে কটূক্তি করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। তাকে আগামী 28 নভেম্বর আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 14 মামলায় 48 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও আলাদা মামলায় দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর ফের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বিস্তারিত ইকবাল অনেকের রিপোর্টে। মঙ্গলবার সকালে ঢাকার সিএমএম আদালতে যাত্রাবাড়ী থানার 6টি সহ একাধিক থানার মোট 8টি মামলায় রিমান্ড শুনানি হয়। আসামি হিসেবে হাজির করা হয় জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু সহ আওয়ামী লীগের একাধিক হেভিওয়েট নেতাকে। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত পলককে 4টি মামলায় 24 দিন, দীপুমণিকে 3টি মামলায় 19 দিন, সালমান এফ রহমানকে 5 দিন, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। দুপুরের দিকে আদালতে হাজির করা হয় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে। তার নামে থাকা 17টি মামলার শুনানি হয়। পরে 14 মামলায় তার 48 দিনের রিমান্ড দেন আদালত। ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনকে দমানোর জন্য তারা সেখানে ষড়যন্ত্র করেছে এবং তারা সহায়তা করেছে এবং পরিকল্পনা করেছে, এবং তারা এখান থেকে বেরোয় আসে বিভিন্ন মিডিয়াতে প্রেস কনফারেন্সে তারা বলেছে যে এগুলিকে শক্ত হাতে দমন করতে হবে। অতএব আমরা বলেছি যেহেতু তারা অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত এবং তারা সহায়তাকারী, পরিকল্পনাকারী এই হত্যাগুলোর সঙ্গে। এদিকে ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শহীদ আবু সাইদকে নিয়ে কটূক্তি করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণ করেছে আদালত। তাকে ২৮ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর SM মনিরুজ্জামান মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপরদিকে ২০১৫ সালে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারের সময় উত্তরায় রাজলক্ষ্মীর সামনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেছে বিএনপি নেতা SM জাহাঙ্গীর হোসেন। ইকবাল অনিক, RTV, ঢাকা। লালমনিরহাটের বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির আচরণ অশুভ ইঙ্গিত। প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের পালাতে যারা সাহায্য করেছে তাদের তালিকা প্রকাশের দাবিও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শরীয়ত খানের রিপোর্ট। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বিএনপি। রাজধানীর গুলশান এলাকায় লিফলেট বিতরণ করে দলটি। গুলশান ২ গোল চত্বর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় পথচারী, দোকানদার ও এলাকাবাসীকে সচেতনতামূলক পরামর্শ দেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তী সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এই ডেঙ্গুর জন্য সুচিকিৎসা প্রায় সর্বত্র, শুধু ঢাকা ভিত্তিক না, কারণ ডেঙ্গু এখন ছড়াচ্ছে ঢাকার বাইরে। পাচার হওয়া টাকা দিয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ রুহুল কবির রিজভীর। বিশৃঙ্খলা সৃষ্টি করে এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ, সে এই অধ্যত্ত যদি প্রকাশ করতে পারে তাহলে আজকে সচিবালয় থেকে শুরু করে আজকে বিচারালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এই স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকার, একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে সেটা তো আমরা প্রত্যেকেই জানি। বিগত সরকারের সচিব সহ প্রশাসনের সর্বস্তরের ক্যাডারদের বহিষ্কারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম। আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা কিভাবে পালিয়ে গেলেন এমন প্রশ্ন রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে মায়ের বুক খালি করেছি এই আপনাকে অপসারণের জন্য, শেখ হাসিনাকে অপসারণের জন্য। তাদের দাবি প্রত্যাশা আপনার কাছে ছিল। যারা বিদেশের মাটিতে বসে এখনো ফেসবুকে কথা বলে, যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপা বলে কথা বলে, তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে? আশা করে জনগণ একটাই, অবিলম্বে তাকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক। ইনু মেনন, বিপ্লব বড়ুয়াদের ইন্ধনে আওয়ামী লীগ সরকার ১৬ বছর বাংলাদেশে অনৈতিকভাবে ক্ষমতায় টিকে ছিল বলে মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক। শরীয়ত খান, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে চোখ হাত পা হারানো ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া। রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সহ ২ সদস্যের কোরিয়ার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতিতে দক্ষিণ কোরিয়ার ভূমিকা রাখা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হয়। এ সময় গার্মেন্টস ও অবকাঠামো খাত সহ বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ জানান কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। একই সঙ্গে আরও বেশি কর্মী নেওয়ার সম্ভাবনা জানিয়ে বাংলাদেশি শ্রমিকদের বেতন সহ ন্যায্য সম্মান রক্ষায় পদক্ষেপ নেওয়ার কথা জানান কোরিয়ান রাষ্ট্রদূত। The interim government is make a good success. I hope that the interim government will continue to make a success and then contribute to stabilize the Bangladesh. Lastly, I hope that the interim government will fully provide the industrial sites with adequate protection and safety. সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলো, মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন, তাদেরকে
ওরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, আশা করছেন তারা যে ভালোভাবে আমাদের কিছু সহযোগিতা করতে পারবেন। সাইবার সিকিউরিটি অ্যাক্টের সব মামলা বাতিল করার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকার গঠিত দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান এবং টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, সাইবার নিরাপত্তা আইন সংশোধনযোগ্য নয়, এই কারণে এটি বাতিল করতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আইন শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আইন জনগণের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অংশ নেন আইনজীবী, মানবাধিকার কর্মী সহ সুশীল সমাজের নেতারা। বক্তারা সাইবার নিরাপত্তা আইনের নামে মানুষকে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন। নাগরিকদের নিয়ন্ত্রণের একটা হাতিয়ার হিসেবে এটাকে ব্যবহার করেছে। এখন সাইবার সিকিউরিটি একটা মামলা হচ্ছে, তো হাসিনার সময়ও মামলা হতো, কথা বলা যেত না, এখন ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বললেও মামলা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইনকে যারা কর্তৃত্ববাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তাদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান এবং টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকলের মুখ থেকে আমরা একই কথা শুনেছি, কাজে আমরা এটা প্রতিষ্ঠিত যে এই বিষয়টি আইনটি বাতিল, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। আইসিটি থেকে শুরু করে ডিএসএ, সিএসএ ওদের যে মামলাগুলো আছে সব বাতিল করতে হবে। ডক্টর ইফতেখারুজ্জামান উদ্বেগ জানিয়ে বলেন, শুধু ব্যক্তির পরিবর্তন হচ্ছে, আইনের পরিবর্তন এখনো হয়নি। সরকারের সদিচ্ছা থাকলে এত দেরি হওয়ার কথা নয়। যত দেরি বিলম্ব হচ্ছে তত তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই এই বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে, সরকার এই বিষয়ে সতর্ক আছে। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। গাজীপুরের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার পূজায় কোনো ধরনের শঙ্কা নেই। আরও জানাচ্ছেন সুমন তানভীর। দুর্গাপূজা ঘিরে সারা দেশের মণ্ডপে মণ্ডপে এখন সাজ রব। নিরাপত্তা রক্ষায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিরে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় পূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবারেই একটি ছুটি হবে, যেটা সরকার আদেশ জারি করবেন এবং এইবার হয়তো 4 দিন একটানা সময় পাওয়া যাবে। আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে। ডিএমপি কমিশনার জানান, ঢাকার 253টি মণ্ডপ ঘিরে সব বাহিনী ও পূজা কমিটির সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। বিভিন্ন চেক পয়েন্টগুলোতে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা কর্মীদেরকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমরা অনুরোধ করছি। সন্ধ্যা 7 ঘটিকায় মধ্যে বিসর্জনের সকল কার্যক্রম সম্পাদনের জন্য সকল পূজা কমিটি ও ভক্তদের প্রতি অনুরোধ করছি। পূজা মণ্ডপ, বিসর্জন শোভাযাত্রা ও বিসর্জনের সময় সকল প্রকার মাদকদ্রব্যের ব্যবহার নিষিদ্ধ। একই সাথে পটকা এবং আতশবাজি ব্যবহার না করার জন্য অনুরোধ করছি। বিসর্জন শোভাযাত্রার সময় উচ্চস্বরে সাউন্ড সিস্টেমের ব্যবহার না করার জন্য অনুরোধ করছি। বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবরদান অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে সরকার। সুমন তানভীর, RTV, ঢাকা। টেস্টের পর এবার আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলমান সিরিজের শেষ টি-20 খেলে ক্রিকেটের শর্টার ফর্মের ইতি টানবেন তিনি। মঙ্গলবার দিল্লিতে এই ঘোষণা দেন বাংলাদেশের ক্রিকেটের সাইলেন্ট কিলার। আন্তর্জাতিক টি-20তে এখন পর্যন্ত 139টি ম্যাচ খেলে করেছেন 2395 রান। ভারতের বিপক্ষে বাকি 2 ম্যাচ খেললে তার মোট আন্তর্জাতিক টি-20 ম্যাচের সংখ্যা হবে 141টি। বাংলাদেশের হয়ে টি-20তে অধিনায়কত্ব করেছেন রিয়াদ। টি-20 থেকে অবসর নিলেও মনোযোগী হবেন ওয়ানডে ক্রিকেটে, এমনটাই জানিয়েছেন 39 বছর বয়সী এই ক্রিকেটার।
জাতীয় স্বার্থ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিদেশি বিনিয়োগ নিচ্ছে না বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, উপদেষ্টা পর্যায়ে কোনো দুর্নীতি হবে না। যদি কোথাও দুর্নীতি হয় তা তুলে ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন তিনি। জেনারেল কার্গো আমরা এই পোর্টের অথরিটিতেও করার চেষ্টা করব। এমনকি ওয়ার্ল্ড ব্যাংক যদি পয়সা দেয়, যদি ওনারা বলেন আমরা নিজেরাই করতে পারবো, বাট আস্তে আস্তে লোন নিতে হবে, তাহলে কিছু লোন নিয়ে জেনারেল কার্গো ওখানে আমরা কাউকে দিব না, যেটা আমাদের থাকবে, তাতে পুরো অথরিটিতে আমাদের কাছে থাকবে। সরকারি কর্ম কমিশন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন সহ ১৩ সদস্য পদত্যাগ করেছেন। বিকেলে প্রতিষ্ঠানটির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। পিএসসির জনসংযোগ বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত শনিবার পিএসসি সংস্কার নিয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি এই সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরি প্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরুর তাগিদ দেন। ভারী বৃষ্টি হয় ময়মনসিংহে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে ২৬টি গ্রাম। এখনও পানিবন্দী ২ লাখেরও বেশি মানুষ। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। এদিকে শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভোর থেকে টানা ৩ ঘন্টার ভারী বৃষ্টিতে ময়মনসিংহে নেতাই ও কংস নদীর পানি বেড়েছে। এতে ফুলপুর এবং ধোবাউড়ায় নতুন করে প্লাবিত হয়েছে ২৬টি গ্রাম। তবে হালুয়াঘাট উপজেলায় বন্যা পরিস্থিতির অপরিবর্তিত আছে। এখনো পানিবন্দী ২ লাখের বেশি মানুষ। চরম সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। নদীর পারে আমরা এখন খুব পানির ইয়ার কষ্ট মষ্ট আছি, নাতি হুতি লইয়া কান্দা গাড়ি করে, খাওয়া খাদ্য দিতারি না, কিছু না। আমরা খুব বিপদে আছি। ঘরে রান্না বান্না বন্ধ, পানির লেগে কোনো রান্না বান্না নাই, কোনো খাওয়া খাদ্য খুব কষ্টে আছি। একটু নিচের দিকের ইউনিয়ন গোয়াতলা, ধোবাউড়া সদর, সেগুলো আজকে প্লাবিত হয়েছে এবং প্রায় এই যাবৎ ২৬টা গ্রামের তথ্য পেয়েছি। শেরপুরে বিভিন্ন নদীর পানি কমায় শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সদর এবং নকলা উপজেলায় পরিস্থিতি অপরিবর্তিত আছে। এখনো ৪০,০০০ মানুষ পানিবন্দী মানবেতর জীবনযাপন করছে। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। এই জেলায় এখনো পর্যন্ত বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে। লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। এদিকে আমরা খুব কষ্টে আছি। নেত্রকোনার পূর্ব ধলায় কংস নদীর বেড়িবাঁধ ভেঙে ৪টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নাট্রকোনা অবদার ভাঙছে, পুষ্কুনি ডুবছে, ধান ক্ষেত খাইয়ে গেছে। বেড়িবাঁধ ভাঙাতে এই এলাকার হাজার হাজার একর জমি নষ্ট হবে। এছাড়া দুর্গাপুর কলমাকান্দায় পানিবন্দী আছে ৩০,০০০ মানুষ। নাদিরা সুলতানা, RTV। সুন্দরবনে বেড়েছে বাঘের রাজত্ব। বর্তমানে বাঘের সংখ্যা ১২৫টি। ২০১৮ সালের তুলনায় চলতি বছরের জরিপে বেড়েছে ১১টি। এমনটাই জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে তিনি বলেন, ২০২৩-২৪ তৃতীয় পর্যায়ের জরিপে বাঘ ও শাবকের সংখ্যা দুটোই বেড়েছে। বিলাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রভাব। জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট ও অসুস্থতা সহ বিভিন্ন কারণে কমতে থাকে বাঘের সংখ্যা। এমন বাস্তবতায় সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় সংখ্যা নির্ণয়ের জন্য সর্বপ্রথম ২০১৫ সালে আধুনিক পদ্ধতি ক্যামেরার মাধ্যমে বাঘ জরিপ শুরু করে বন বিভাগ। সচিবালয়ে সুন্দরবন বাঘ জরিপ ২০২৪-এর ফলাফল ঘোষণা করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জরিপের সাথে সংশ্লিষ্টরা কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, এবছর প্রায় ১০ লক্ষাধিক ছবি ও ভিডিও থেকে ৭,২৯৭টি বাঘের ছবি পাওয়া যায়। ২০২৩-২৪ সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া যায় এবং প্রতি ১০০ বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় ২.৬৪। ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে
সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে এবং 2015 সালের তুলনায় বাঘের সংখ্যা 17.92% বৃদ্ধি পেয়েছে। সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের 4টি ব্লকে 205টি গ্রিডের স্বয়ংক্রিয় 1210টি ক্যামেরায় মোট 318 দিন ছবি ও তথ্য বিশ্লেষণ করে জরিপ করা হয়। আমাদের জন্য সুসংবাদ যে বাদে আমাদের বাঘের সংখ্যাও বেড়েছে, ঘনত্বও বেড়েছে এবং বাঘ শাবকের সংখ্যাও বেড়েছে। বন বিভাগ কিছু কংক্রিট কাজ নিচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিক নিষিদ্ধ ও রাত্রি যাপন এবং পর্যটকের সংখ্যা নির্ধারণ সহ কর্মপরিকল্পনা আগামী 20 অক্টোবরের মধ্যে চূড়ান্ত হবে বলে জানান উপদেষ্টা। আমরা তাদেরকে বলেছি যে সরকারের সিদ্ধান্ত ছিল রাতে থাকতে দেয়া যাবে না। সরকারের সিদ্ধান্ত ছিল নির্দিষ্ট পরিমাণের বেশি পর্যটক যেতে পারবে না। তো সেইখানে তাদের বক্তব্য কি? তারা একমত হয়েছে যে পর্যটন ওইখানে নিয়ন্ত্রণ করতে হবে। বিলাল হোসেন, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গত 5 আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রাজধানীর হুইল পাওয়ার স্কুলের 7ম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান জুনায়েদ। ঘর ছুড়ে সন্তানের রেখে যাওয়া স্মৃতি আঁকড়ে প্রতিনিয়ত কাঁদছেন বাবা মা। নির্মম এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের দাবি নিহতের পরিবারের। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট। আমার বুকটাই খালি করে দিল। এখন আর কি নিয়ে বাঁচবো বলেন? দেশের জন্য আমি গেছিলাম, কিন্তু ঘরে এসে ফিরে দেখি আমার একটা সন্তান আর নাই। সন্তান হারানোর বেদনা কতটা কষ্টদায়ক তা মায়ের কান্নাজড়িত এই কথা থেকেই বোঝা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন দুপুরে পুলিশের গুলিতে শহীদ হয় 7ম শ্রেণী পড়ুয়া মেহেদী হাসান জুনায়েদ। 14 বছরের জুনায়েদ স্বপ্ন দেখত বড় হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করার, কিন্তু এর বহু আগেই পুলিশের বুলেট কেড়ে নেয় তার জীবন। নেই জুনায়েদ, তবে পড়ে রয়েছে যে জুনায়েদের সব স্মৃতিগুলো। জুনায়েদের সেই স্কুল ড্রেস, জুনায়েদের সেই মানি ব্যাগ, জুনায়েদের সেই ঘড়ি, চশমা, সবগুলোই যেন কাঁদাচ্ছেন পরিবারের লোকজনকে। মৃত্যুর 2 দিন আগেও নিজের জমানো টাকা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের খাবার কিনে দিয়েছিল জুনায়েদ। ছেলের বলে যাওয়া এমন কথার বর্ণনা দিতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা শেখ জামাল হাসান ও মা সোনিয়া জামান। স্কুল পড়ুয়া একটা ছাত্র, ক্লাস 7-এ পড়ে, এইভাবে ওকে গুলি করে। প্রাইম মিনিস্টার তো 12:30টার দিকে নেমে গেছিল, তো কেন 3:30-4টা পর্যন্ত গুলি হইল? ও বের হয়ে ওর 3টা ফ্রেন্ডের সাথে চাঙ্কারপুরে চলে গেছে, আর আমি আমার মেয়েটারে নিয়ে আপনার এই যে মতিঝিল আইডিয়াল ওইখানে গেছি। তো ওইখানে প্রায় 150টা পুলিশ আটকেতেছিল, আর বারবার বলতেছিল আপনারা কোথায় যান। তা মুখ দিয়ে বারবারই বলতেছি যে আমরা লাশ দেখতে যেতেছি এরকম। তা আমি যে এই লাশ আমার ঘরে এসে দেব, আমি এটা কখনো কল্পনাও করি নাই। তো ওইখানে আমি যাওয়ার পরে এবার ভিতরটা অনেক খারাপ লাগতেছিল। তো আমার মেয়ে বলতেছিল যে আম্মু খারাপ লাগতেছে, রোজা রাখছো এর জন্য খারাপ লাগতেছে। আমি বলতেছি কি জানি না, কেন জানি মুস্তাকিমরা খুব মিস করতেছি, ওর কি কিছু হইল কি, আবার এমন লাগতেছে কেন ভিতরে। অধিকার আদায়ে রাজপথে নামা ছাত্রদের এমন নির্মমভাবে হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে নিহতের পরিবার। তাইমুন ইসলাম রায়হান, RTV, ঢাকা। দেশের শীর্ষ সার্জন এবং চিকিৎসকদের সমন্বয়ে যাত্রা শুরু করল বাংলাদেশের প্রথম পেডিয়াট্রি অ্যাসোসিয়েশন। একাগ্র হেলথের সহায়তায় বিকেলে রাজধানীর একটি রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার নুরুল আলম। দেশে ডায়াবেটিক ফুট সংক্রান্ত জটিলতার কারণে অঙ্গচ্ছেদের হার অত্যন্ত বেশি। নতুন এই পেডিয়াট্রি অ্যাসোসিয়েশন পায়ের যত্নে সর্বাধুনিক প্রযুক্তি ও সেবার প্রয়োগ নিশ্চিত করবে, যা অঙ্গচ্ছেদের ঝুঁকি কমাতে সহায়ক হবে। এটি পায়ের রোগীদের জন্য আশার আলো নিয়ে আসবে, জীবনমান উন্নত করবে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাজারে ডিম সরবরাহ স্বাভাবিক করতে 7টি প্রতিষ্ঠানকে 4.5 কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে এই অনুমতি দেওয়া হয়। এছাড়াও ডিম আমদানির উপরে থাকা শুল্ক কর সাময়িকভাবে প্রত্যাহারের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। জাতীয় রাজস্ব বোর্ড NBR চেয়ারম্যানের কাছে লেখা এক চিঠিতে এই সুপারিশ করে ট্যারিফ কমিশন। সম্প্রতি বাজারে ডিমের দাম কয়েক দফায় বেড়ে চলতি সপ্তাহে সর্বোচ্চ অবস্থায় পৌঁছায়। ঢাকার কোনো বাজারে 1 ডজন বাদামি ডিম 175 থেকে 190 টাকা দরে বিক্রি হয়েছিল, তবে আজ বিক্রি হচ্ছে 155 থেকে 175 টাকায়।
সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।